শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, পাশাপাশি এই আলোচনাও আসছে নিষিদ্ধ ঘোষিত যাদের কার্যক্রম নিষিদ্ধ আছে সেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। সরকারের পক্ষ থেকে সরকারের তথ্য বিষয়ক উপদেষ্টা উনি জানিয়েছেন যে আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের দলীয় লোকজন নিতে পারবে যদি তাদের বিরুদ্ধে মামলা না থাকে। এইরকম সঙ্গত কারণেই রাজনৈতিক মহলে এই প্রশ্নটি ঘুরে ফিরে আসছে, আওয়ামী লীগ কি আবার ফিরছে কিনা। আমরাও আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি আওয়ামী লীগ কি ফিরছে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব এস এম সাইফ মোস্তাফিজ। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদেরকে এত জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। 2 দশক পর কার্ডিফের স্মৃতিতে ফিরল মিরপুর। প্রথমবার দেশের মাটিতে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা। ব্যাটে বলের অনন্য নৈপুণ্যে ম্যাচ সেরা মুসাদ্দেক। ইসলামী ব্যাংকের রদবদল ও গ্রাহক বিক্ষোভে উত্তপ্ত সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের মাঝে বিতর্ক। তরুণ উদ্যোক্তাদের জন্য বাজেটে সুখবরের আশ্বাস অর্থমন্ত্রীর। 2266 কোটি 41 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন করেছে একনেক। কাজের নামে বাজেটে বরাদ্দ লুটপাট হয়, অভিযোগ বিরোধী দলীয় নেতার। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় যাবতীয় নথি উচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। শুনানি 16 জুন। এবং দলীয় পরিচয় ছেড়ে আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানালেন তথ্য উপদেষ্টা। দিল্লিতে বিজিবি বিএসএফ আলোচনা, পুশিনের কোনো সদুত্তর পাওয়া যায়নি। দর্শক, দিনের আলোচিত যে শিরোনাম সেগুলো শুনছিলাম। আজকের যে আলোচ্য বিষয় সেখানে আমরা যাব। প্রথমেই জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। এই যে আমাদের আজকের আলোচ্য বিষয়, রাজনীতিতে আওয়ামী লীগ কি আবার ফিরছে কিনা, এই ধরনের কথাবার্তা অবশ্য বেশ কিছুদিন থেকেই চলছিল। বিশেষ করে 5 আগস্টের পরে আওয়ামী লীগের পরিস্থিতিটি ছিল এক ধরনের, আবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আওয়ামী লীগের অবস্থাটি ধীরে ধীরে, যেমন অনেক জায়গায় আমরা দেখেছি তাদের অফিস খোলা শুরু হয়েছে, কোনো কোনো জায়গায় তারা এসেছে, বিশেষ করে নারায়ণগঞ্জে আমরা দেখেছি, পরবর্তীতে নোয়াখালী যে ঘটনা দেখলাম, আপনি সবগুলো ঘটনাই অবগত আছেন। এরপরে আজকের যে ঘোষণা, তথ্য উপদেষ্টা দিলেন, সার্বিকভাবে পরিস্থিতি কিভাবে দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার সম্মত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ আলোচক এস এম সাইফ মোস্তাফিজকে আমার শুভেচ্ছা। আসলে এটা নিয়ে অনেকদিন ধরেই কানাঘোষা চলছে যে আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরছে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে এই কথাটা তখনই বলবেন যে দলীয়ভাবে যদি তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। তাহলে এখন তো দলীয়ভাবে এখন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না, তার দলীয় কার্যক্রম নিষিদ্ধ, কাগজে কলমে সেটি। হ্যাঁ, এখন যদি কেউ ব্যক্তিগত নির্বাচন করে, সেটা আওয়ামী লীগের ফিরা হলো না, ব্যক্তিগতভাবে কারো নির্বাচনে অংশগ্রহণ করার হয়তো সুযোগ হলো। তো সেটা অনেক জায়গায় পারবে, অনেক জায়গায় পারবে না। কিছু কিছু জায়গায় পারবে হয়তো, আচ্ছা, যেখানে তাদের ওই বলয়ের লোকজন বেশি আছে, আর অনেক জায়গাতে আছে পারবে না। বেশিরভাগ জায়গায় আপনি বলছেন বেশিরভাগ জায়গায় পারবে না। দলীয়ভাবে তো নির্বাচন হবেও না, প্রতীকের নির্বাচন তো হবে না, আবার ঘোষণা দেওয়া হয়েছে। অতএব সেখানে যদি কেউ মনে করে থাকে যে আমি নির্বাচন করব, তো কিছু কিছু জায়গা ছাড়া অনেক জায়গায় তারা, আপনার সরকার যদি অনুমতি দিয়েও দেয় যে ঠিক আছে দলীয় পরিচয় ছাড়া, মানে এটা আওয়ামী লীগের জন্য একটা গ্রিন সিগন্যাল কিনা? এই যে আজকের গ্রিন সিগন্যাল লো না, এও না, একটা রাজনৈতিক দল তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা দল, যে দল এত বড় একটা দল, দীর্ঘদিন 15.5 বছর তার একেবারে দৈত্যের মতো শাসন করছে দেশটা, তার বিলীন হয়ে গেল চোখের সামনে।
সব পালিয়ে গেল, কোনো দৃশ্যমান কোনো নেতা কোনো কিছু নেই। এখন যেটা করে দু একটা ঝটিকা মিছিল টিছিল করে, এইটা দিয়ে আওয়ামী লীগের উপস্থিতি প্রমাণ করার। নোয়াখালীতে যে ঘটনা হয়েছে সেটা কি নোয়াখালী যেটা ঝটিকা মিছিল? ঘটেছে যেটা, সেটা এরপরের অ্যাকশন দেখেন, এরপরে দেখেন যে এরপরে কতটুকু টিকতে পারে। তা এটা আওয়ামী লীগের এই সমস্ত অতিরিক্ত বাড়াবাড়ির কারণে তখন বাধ্য হতে হবে আমাদেরকে শক্ত হতে। তখন ঘরে ঢুকতে বাধ্য। আওয়ামী লীগ তো উপরে উপরে অনেক শক্তিশালী, উপরে খুব সাহসী, কিন্তু ভিতরে ভিতরে তো খুবই কাপুরুষ। দুইটা ব্যাপার তাদের প্রমাণ, দুই সময় তারা প্রমাণ করছে। তিন সময়, এক সময় প্রমাণ করছে স্বাধীনতা যুদ্ধের সময় সব পালিয়ে গেল, কোনো খবর নেই কারণ। দ্বিতীয়ত কথা, ৭৫-১৫ আগস্টের পর এত বড় বড় কথা বললো, অথচ ৩২ নম্বরে ৩৬ ঘন্টা লাশ পড়ে থাকলো, কেউ দেখতেও গেল, টাকাতেও গেল না। আমি সেদিন প্রতিবাদ করেছিলাম, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্রলীগের। হ্যাঁ। সেই সময় যখন একজন আমার রুমমেট বিশ্রী ভাষায় যখন কথাটা বললো, তখন তো গলা টিপে ধরেছিলাম, তোর এত বড় সাহস কথা বলিস। পরে যখন টেলিভিশনে শুনলাম, কি রেডিওতে, রেডিওতে টেলিভিশন তো ছিলই না তখন, রেডিওতে শুনলাম ডালিম বুঝি হয়েছে, শেখ মুজিবকে উৎখাত করা হয়েছে, তখন তো আমার সারা রাত আবার সারাদিন আবার আমার উপরে টর্চারটা হলো, মানসিকভাবে নানানভাবে। আওয়ামী লীগের কাউকে রাস্তায় দেখিনি, কাঁদেশে থেকে 2 দিন পরে বের হয়েছিলাম। তাছাড়া আওয়ামী লীগের আর মোস্তফা মন্টু শেখ মুমনের লাশটা নিয়ে গিয়েছিলেন মেডিকেলে, বেঁচে আছে কি মরে গেছে দেখানোর জন্য। তাছাড়া আর কোনো কাপুরুষ কিন্তু বের হয়নি। এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ৭৭ সাল পর্যন্ত আওয়ামী লীগের কাপুরুষদের দেখা যায় না। সেদিন আরঙ্গ হান্নান লিয়াকত, মোস্তফা মন্টুর নেতৃত্বে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দাঁড়ান কর্মকর্তার ব্যবস্থা করে, তারাও পরবর্তীতে আওয়ামী লীগ করতে পারে না। তারপর তো এসকে ফজলুর রহমান কিশোরগঞ্জের, সে তো টমটম লীগ করতো, সেখান থেকে তাকে ধরে নিয়ে এসে প্রথম বটতলায় বক্তৃতা দিল, বাংলাদেশের সাথে জয়ীগুলা পার ফোটে না, রয়্যাল বেঙ্গল টাইগার করতে ওঠে, এই যে অনুপ্রাণিত হল। তো সেই আওয়ামী লীগ এখন কই? এরা ভিতরে ভিতরে এত দুর্নীতিরা করেছে, দুর্নীতির কারণে মানসিক শক্তিটা হারিয়ে ফেলেছে। দেখেন একটা দল, পৃথিবীর ইতিহাসে এমন কোন দল আছে যে তারা সবাই পালিয়ে গেল, প্রধানমন্ত্রী থেকে শুরু করে। আশ্চর্যের ব্যাপার হলো যে একটা পরিবারের কেউ কিন্তু অ্যারেস্ট হলো না, মারাও গেল না, সব চলে গেল পরে। তার আগে তারা বুঝতে পেরেছে সিগন্যাল হয়তো। দেখেন একটা পার্থক্য, দেখেন বিএনপি কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে 3 বার ধন্যতে, আওয়ামী লীগের মতোই। 30শে মে একদম শহীদ রাষ্ট্র জিয়া রহমান শহীদ হওয়ার পর বিএনপি কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। তারপরে আপনার যখন 96 সালের 30শে মার্চ আন্দোলনের মধ্যে, মানে আন্দোলনের কারণেই বঙ্গভবনকে ক্ষমতা হস্তান্তর করলেন, এসে লক্ষ মানুষের সামনে বক্তব্য দিয়ে ম্যাডাম বীরের বেশি কিন্তু ঘরে আসলেন, এবং 116টা আসন পেয়েছিল শত কারচুপির পরেও। আবার 2006 সালে যখন ক্ষমতা হস্তান্তর করলেন, তখন আমি ছিলাম, তখনও শরৎ উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করে সেখান থেকে ঘোষণা দিয়ে বাড়িতে ফিরে এসেছে, পালিয়ে কিন্তু কোনো সময় যায়নি। কিন্তু আওয়ামী লীগ কী করলো? তার এত বিএনপির বিরুদ্ধে তো অনেক দুর্নীতির অভিযোগ, অনেক কিছু করেছিল, কিন্তু বিএনপির নেতা কর্মীরা যে তাদের ভিতরে স্বচ্ছতা ছিল, তার কিন্তু পালায়নি। 116টা আসন কিন্তু আবার ফিরে এসেছিল। আবার 2009 সালে কি 8 সালে নির্বাচন, মাত্র 29টা আসন পেল। দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে কিন্তু আমরা আসি, আমরা কিন্তু পালাম। তারপর 2018 সালে মাত্র 6টা আসন দিল, মহিলাদের 7টা। তারপরে কিন্তু বিএনপি পালিয়ে যায়নি। আমরা জেলখানায় গিয়েছি, টকশোতে এসেছি, ধরে নিয়ে গেছে, আবার বেঁধে কিন্তু আবার দলের পর কথা বলেছি। আওয়ামী লীগের তো কেউ নেই। এ কতগুলো দিন ছিল তাদের, সেই দিনগুলি তাদের পরীক্ষা দেওয়া উচিত ছিল। যেমন তারা প্রথম পরীক্ষা আসলো নূর হোসেন দিবসে, 10ই নভেম্বর। সেদিন তারা হাজার হাজার তারা আওয়ামী লীগের কোনো বিরোধী নূর হোসেনের সেই স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এর সাথে 5,000। তাও তো নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করতো। পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ কবিতার লেখক, তো কার্যক্রম নিষিদ্ধ, তারা কেন আসবে? তখন তো কার্যক্রম নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে পরে। তারা কী করলো? ট্রাম্পের ছবি নিয়ে গেল, ট্রাম্পের ছবি নিয়ে দেখালো যে পুলিশ আমাদেরকে মারতেছে, পিটাচ্ছে, আপনার ছবি আমার দেখাচ্ছে। এই যে হীন রাজনীতি, এই জন্য। তারপর 15 আগস্ট এত কথা, তো 15 আগস্ট 2-4 হাজার লোক অ্যারেস্ট হতে পারতো, তো মার খেতে পারতো। হ্যাঁ, 15 আগস্ট তো বের হয়েছিল। কতটুকু হয়েছে? কতটুকু হয়েছে? কতটুকু হয়েছে? ওইটুকু তো হওয়ার কথা না। সাহস নেই তো। এখন আওয়ামী লীগকে যদি আপনি ধরে নিয়ে এসে বসায়ও দেন, অনেক জায়গায় আছে যারা বসবে না। আপনি নিয়ে আসেন এখানে একজন আওয়ামী লীগের এমপিকে নিয়ে আসেন, তো ঠিক আছে,
তার বাজেট 10 লক্ষ টাকা, সেখানে আসবে 1 ঘন্টা শো করে চলে যাবে, আসে নাই জানতো, ওই সাহসই তো নাই। এমপি তো দূরের কথা, মন্ত্রীও দূরের কথা, নেতা নিয়ে আসেন না, তাও তো আমি যাবো, কথা বলবো, অ্যারেস্ট হবো, অথবা ওখানে যাওয়ার মুহূর্তে অ্যারেস্ট হবে, এই সাহসটা হারিয়ে ফেলেছে। অনলাইনে আসা, তাই অনলাইনে সেটা অনলাইনে আসা তো ভাই আমরা একটু শুনে আসি। সেই জন্য বলছে যে আমাদের জাহিদ সাহেব যে কথাটা বলেছে, যতই বলুক না কেন, আওয়ামী লীগ এই মুহূর্তে অন্তত আসতেছে না। জি, এটা আপনার বক্তব্য। আমরা সাইফ মুস্তাফিজ আপনার কাছে শুনবো। যে আলাপগুলো করছিলাম সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন যেসব কার্যক্রম, সেগুলো তো রয়েছেই, পাশাপাশি সেগুলোর মধ্য দিয়েই আজকে আবার সরকারের পক্ষ থেকে যেই ঘোষণা আসলো, এর মাধ্যমে কি মনে হয় কিনা যে আওয়ামী লীগ আবার চাঙ্গা হবে বা আবার ফিরছে, বা এ ধরনের একটা কি বার্তা গেল আওয়ামী লীগের ভেতরে সরকারের? আপনাকে আমার বিজ্ঞ সমালোচক এবং খুব পছন্দের একজন মানুষ, এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, ব্যাপারটা হয়েছে যে মানে আওয়ামী লীগকে নিয়ে যে এখনও আসলে আমাদের টেবিলে বসে কথা বলতে, এটাই আসলে খুবই আনফর্চুনেট। এবং জাহিদ ভাই আজকে যে কথা বলছেন, সম্ভবত উনি পরে আবার এটাও বলছেন যে যারা আসলে অপরাধের সাথে জড়িত না, বা ওনার যে বক্তব্য সেখানেই আসলে কিছু তার নিজেরই হয়তো মত পার্থক্যের জায়গায় কিছুটা হয়তো ছিল, মানে সেলফ কন্ট্রাডিক্টরি কথা তিনি বলেছেন। তো কোন জায়গায়? এই যে প্রথমে বললেন যে আওয়ামী লীগের হচ্ছে যে লোকদেরকে নির্বাচনের একটা সুযোগ হয়তো করে দিতে পারবে, বা পরবর্তীতে আবার বললেন যারা নিরপরাধ, সো এরকম একটা সেলফ কন্ট্রাডিক্টরি জায়গা তার ছিলেন। এবং দেখেন, বিএনপি আমাদের ধরেন ত্যাগ তিতিক্ষা, ওইটা আমরা বাদ দিলাম, কারণ আমাদের আসলে খুব বেশি ত্যাগ তিতিক্ষার আর আমরা দাবি করতে চাই না, সব আমরা এখন বিএনপির দিকেই দিয়ে দিতে যাচ্ছি। তো সেই আলোকে যদি আমি কথা বলি যে বিএনপিতে ধরেন এই 17 বছর ধরে যে লেয়ারে আসলে ত্যাগ তিতিক্ষা তারা করেছে, এটা খুবই ক্লিয়ারলি আমি বলতে চাই যে যারা তৃণমূল, অ্যাকচুয়ালি যারা তৃণমূল তারাই আসলে সব থেকে বেশি সাফার করছে। তাদের ফ্যামিলি বলেন, তারা গুম খুনের শিকার হয়েছে, বা আপার টায়ারে যেসব নেতারা আপনি দেখবেন তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের লাইফস্টাইল, তাদের ছেলে মেয়ে, এই যে এখন অনেকের ছেলে এসে বিসিবিতে বসছে বা অমুক জায়গায় বসছে, তারা কিন্তু খুব সুন্দরভাবেই বাইরে সেটেল ডাউন ছিল, পড়ালেখা করছিল বা বিলাসী জীবনযাপন তারা উপভোগ করছিল। কিন্তু এই যে বিএনপির নাম ধরে বা বেগম খালেদা জিয়ার জন্য যে রাজপথে জান দিয়ে ফেলতেছে, এটা কিন্তু এই তৃণমূলের নেতারা, যারা কিন্তু আসলে এখন ওইভাবে কোনো মূল্যায়িত হচ্ছে কিনা বা কতটুকু হয় আমি জানি না। তো এই মানুষগুলোর সাথে কিন্তু বিএনপি এখন আসলে প্রতারণা করছে, এই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই তৃণমূলকে তারা মূল্যায়নের জায়গা বাদ দিয়ে তারা চিন্তা করতেছে যে কিভাবে আওয়ামী লীগের রেখে যাওয়া সম্পত্তি পাহারা দেওয়া যায়, কিভাবে আওয়ামী লীগের জিনিসপত্র আবার টেক কেয়ার করা যায়, কিভাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক অমুক তমুক মানে প্রাসঙ্গিক রাখা যায়, এটা নিয়ে তারা ব্যস্ত। কিন্তু এই যে এতগুলো মানুষের জন্য তাদের অস্তিত্ব টিকে ছিল, এই জিয়া পরিবার বলি বা ভাইদের বলি, তারা যে আসলে এতদিন পর্যন্ত এই যে মানে প্রাসঙ্গিক আছে, এটা শুধুমাত্র তৃণমূলের জন্য। এখন যখন আমরা দেখি নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাত্রদলকে মাইট দেয়, এটা তো আমাদের দেখতে ভালো লাগে না। মানে আমরা বিপরীত ধর্মী রাজনীতি করছি, কিন্তু আমরা তো একটা প্রশ্নে এক ছিলাম। আমরা আওয়ামী লীগ প্রশ্নে বলেন, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেন, এই প্রশ্নে তো আমরা সবসময় এক ছিলাম। তো আমরা মোটেও আমরা খুশি হতে পারি না যখন আমাদের সহযোদ্ধাদের উপর এরকম আক্রমণ দেখি। এই সুযোগটা তারা কিভাবে পাচ্ছে, তারা কিভাবে সংগঠিত হতে পারছে? তারা তো তাদের সব নেতাকর্মী বা যারা রাঘব বল নেতারা, তারা তো সব দেশের বাইরে। তারা এখন হঠাৎ করে আবার অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ হচ্ছে, দেশে কিভাবে টাকা পাঠাচ্ছে, দেশে কিভাবে আবার এসালমরা গজে উঠছে। তো এইগুলোর তো সংযোগে তো তাদের নেতারা আছেন, তাদের এই সেই সিনিয়র নেতারা আছেন যারা আসলে বিদেশে বা বিভিন্ন দেশে ছিলেন, হয়তো বা গুম থাকতে পারেন, আমি জানি না, এখন অনেক রকম অনেক কিছু দাবি করা হয়। তো তারা তো নিজেদের মতো করে ঠিকঠাক ছিলেন। তো এখন এসে যেই যারা আসলে মেইনলি সাফার করেছে বিএনপির, তাদেরকে তো তারা ঠিক থাকতে দিচ্ছেন না। আমাদেরটা বাদ দেন, আমরা এখানে কোনো ইস্যু না। তো তাদের নিজেদের নেতা কর্মীদেরকে তারা সেফটি দিতে পারতেছে না, এবং তাদের এই নতুন নতুন আশা নেতা, মানে আমি জানি না যে এরকম জাহিদ ভাই থেকে শুরু করে অনেকেই, যাদের আমার মনে হয় না যে বিন্দুমাত্র বিএনপির রাজনৈতিক দলের সাথে আগে কখনো সম্পর্ক ছিল, তারা এসে যখন এই কথাগুলো বলে, তারা তো তৃণমূলের কষ্টটা দেখে নেই, তারা তো জানে না যে আসলে তৃণমূল কিভাবে সাফার করছে। তো এটাই। আচ্ছা, আরেকটি ব্যাপার আপনি বললেন নোয়াখালীতে যে ঘটনাটি ঘটলো, এই জায়গায় আপনার মনে হয় কিনা যে প্রতিটা জেলাতে বা প্রতিটা ইউনিটে আপনাদেরও তো একটা সাংগঠনিক শক্তি রয়েছে, বা আপনাদের কি ওখানে কোনো কিছু ভূমিকা রাখবার সুযোগ ছিল কিনা?
না, ডেফিনেটলি আমাদের সাংগঠনিক জায়গা যেটা আমি বলি, সারা বাংলাদেশে বিএনপি যেভাবে বিস্তৃতভাবে সংগঠনটা আছে, আমরা তো জাস্ট নতুন 1-1.5 বছর একটা রাজনৈতিক দল, সেই পরিসরে তো আসলে আমাদের সেই বিস্তৃতি এখনো হয়ে ওঠেনি। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা অঞ্চলে পৌঁছানোর, মানুষ সারাও দিচ্ছে, কিন্তু আমরা দেখেন বেসিক্যালি এই মারামারি, লাঠালাঠি এইগুলোর রাজনীতিটা আমরা করতে চাই না। আমরা আসলে সোসাইটিকে পজিটিভ কিছু রাজনীতি আমরা উপহার দিতে চাই। আমরা আসলে এই মারামারির সংস্কৃতিতে আসলে বিশ্বাসী না। এই সংস্কৃতিতে বিশ্বাসী হইলে আসলে 5 তারিখের পরে আপনি লাখখানেক লাশ হয়তো বা দেখতে পারতেন। আমরা সেই লাশের রাজনীতিটা করতে চাইনি। আমরা চেয়েছি যে গুণগত একটা পরিবর্তন হবে, এবং এই যে ক্রিমিনালগুলো যারা আছে তারা আইনের আওতায় এনে তাদেরকে আমরা শাস্তির মাধ্যমে আসলে সেই বিচার প্রক্রিয়াটা চালিয়ে যাব। এখানে আমরা নিজেদের হাতে আসলে অস্ত্র তুলে নিয়ে কাউকে মারা অথবা কাউকে প্রোটেক্ট করা, এইটার রাজনীতিটা আসলে আমরা বিশ্বাস করি না। তো আমরা মানে যেহেতু সরকার দলে বিএনপি আছে, তো তারা যখন এরকম স্টেটমেন্টগুলো দিচ্ছে, তাদের দায়িত্বশীল লোকজন অথবা তারা জনপরিসরে যখন, আমি এবার ঈদেও দেখছিলাম, আমার বাড়ি তো শাহজাদপুরে, আমি সিরাজগঞ্জ 6 আসন থেকে ইলেকশন করেছি, এবার আমি দেখতে পেলাম যে সেখানে অনেক মানুষ যারা আওয়ামী লীগের ছিলেন তারা অনেকে পোস্টার বের করেছে। তো এরা তো আউট অফ নোয়ার তো হঠাৎ করে আসছে না, তাদের সাথে একটা আইনগত বোধহয় হ্যাঁ, তাদের সাথে মানে সরকার দলীয় লোকজনের যদি ন্যূনতম কোনো সম্পর্ক না থাকে, তারা এই সাহসিকতা দেখায় এলাকায় বের হওয়া বা এই জায়গাগুলো তো তারা পারে না। তো এটা তো আসলে আমি শিওর ভাইও স্বীকার করবেন যে এরকম অনেক জায়গায় তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বা তারা হয়তো বা বের হওয়ার সুযোগ পাচ্ছে, তারা হয়তো মনে করছে এই সফটওয়্যারটা আমাদের লাগবে ক্ষমতাটাকে আরো বেশি সাস্টেইন করার জন্য, কিন্তু এটা খুব ভুল। মানে আওয়ামী লীগের মতো এরকম মানে জঘন্য রকমের একটা সংগঠন তাদেরকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করবে, এই ধারণা যদি ওনারা করে, এটা আসলে পড়ে যেতে খুব বেশি সময় লাগবে না। তারা এতটাই বিষধর সাপ, মানে বিএনপি তাদের তুলনায় কিছুই না। জি, জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে কি মনে হয় যে ভোটের রাজনীতির জন্য কিংবা কোনো স্বার্থ চরিতার্থের জন্য আওয়ামী লীগের সাথে এক ধরনের আতাত করা হচ্ছে কিনা স্থানীয় পর্যায়ে বিভিন্ন জায়গায়, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমি তো নির্বাচন করেছি, আওয়ামী লীগের লোকেরা তো সরাসরি ওখানে জামাতকে ভোট দিয়েছে। শামসুর রহমান শরীফ এমপি মন্ত্রী ছিলেন, আমার ছেলে 24-এ দিনে নির্বাচিত হয়েছিলেন, দেমি তুমি আমি নির্বাচনে, ওখান থেকে স্কাইপে সরাসরি বলতে হাবিবুর হাবিবকে হারাতে হবে, ধান শরীফের বিরুদ্ধে ভোট দাও, দাঁড়িপাল্লা ভোট দাও। এবং জেলখানা থেকেও আরেক ছেলে ছিল, আরেক মাস্তান, সেও ওইভাবে সব জায়গায় অনুপ্রাণিত করলো। তারা আওয়ামী লীগ তো নীতি আদর্শ বলে কিছু নেই। তো আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের কর্মীরা কোনোভাবেই দাঁড়িপাল্লা ভোট দিতে পারে না, কোনোভাবেই পারে না। ওটা বিষকে মরা ভালো, মরা গরুর মাংস খাওয়া ওরছে ভালো। আওয়ামী লীগ সেই অপরাধটা করে ওদের অস্তিত্ব নষ্ট করে ফেলছে। ওদের তো ইমান আমানও নাই, তাদের নৈতিক চরিত্রও নেই, সাহসও নাই, সেই শক্তিও নেই তাদের। এখন হ্যাঁ, আওয়ামী লীগ ছিল, আছে, তারা এখন তো তাদের আমরা দলে যোগদান করাইনি। প্রশ্রয়টা দিচ্ছে কে? না, প্রশ্রয়টা না, এখানে প্রশ্রয়টা না, বিএনপি প্রশ্রয় দেয়, বিএনপি প্রশ্রয় দরকার না। তো আমি আবারও বলছি, আমি সাইফ মুস্তাফিজ বললেন, আমি আবারও বলে বের করা হচ্ছে, পোস্টার করছে যে, সেটা আমি বলছি যে এখানে কেউ কেউ হয়তো বাকি দলীয় হয়, কেউ না। আমি বলি আমি বিএনপি পাবনা সদরে করছে, কিছু কিছু জায়গায় আছে পুলিশ, পাবনা সদরে করতে পারে, কিংবা এইসব জায়গায় পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন এখানে আছে। এই পুলিশ প্রশাসন আমি রক্ত আছে, তো আমি রক্ত আছে, তারা তো এইভাবে চাই, তারা মনে প্রাণে সারাদিন তারা ড্রেস পরে সরকারের নির্দেশ পালন করে, মনের ভিতরে তাদের শরীরে পোহা হচ্ছে আমি রক্ত চাই। তারা ওরা একটা মিছিল বের করুক, চাই ওরা একটা পোস্টার বের করুক, চোখের সামনে ঘুরুক, ভালো লাগবে। আপনাদের দলীয় এগুলো তো হুট করে করে। এখন আমরা বললো যে সাইফ যেমন বললো যে এরকম আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আমরা ওরকম ভাবনার ভিতরে আইন হাতে তুলে নেওয়ার পক্ষে তো আমরা না। তারা যদিও নিয়েছে, আমরা না। হ্যাঁ, এখন একটা মিছিল বের করলো, এখন ওখানে আপনার ভাই শোনা বলা তো ক্ষতি নেই, লাঠি দিয়ে পিটানোর দরকার, পিটালে তো বলবো যে আইন হাত তুলে নিয়েছে, সেগুলো তো করতে চায় না। প্রশাসন দিয়ে আমরা ব্যবস্থা করতে চাই যে নিষিদ্ধ ঘোষিত দল বা তার কার্যক্রম নিষিদ্ধ আছে, প্রশাসন তো করে না। প্রশাসন তো যে কোনোভাবেই হোক, তাদের রক্তের কারণে হোক অথবা টাকার কারণে হোক, অনৈতিকতা তো এখনও শেষ হয়ে যায়নি দেশ থেকে, পুলিশের চরিত্র তো এখনও ফিরে নেই, আসল জায়গায় আসে নাই তো এখনও। তো এখন আমার ওখানে মাদকের সাম্রাজ্য, কিন্তু পুলিশের সাথে ভাগা হয়ে গিয়ে মাদক ব্যবসা করতেছে, পুলিশের সাথে ভাগা হয়ে অস্ত্র ব্যবসা করতেছে। আমাদের দেশের সবচেয়ে গর্বিত
যে আমাদের ইউনিট যেটাকে বলবো বা সংস্থা সেনাবাহিনীকে মেসেজে পাওয়ার দিয়ে 1.5 বছরের বেশি রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে সুযোগ করে দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে দায়িত্ব। কয়টা অস্ত্র উদ্ধার করেছে বলেন তো? কয়টা অস্ত্র উদ্ধার করেছে? সেনাবাহিনীর কাজ ছিল তারা অবৈধ অস্ত্র উদ্ধার করে মেসেজে পাওয়ার দিয়েছে, উদ্ধার করেছে? করে নাই। একেবারে আমার এলাকাও দেখিনি করতে। ও 2-1টা ভাঙাচোরা অস্ত্র, পুলিশ আবার মাস্তানদের কাছে অস্ত্র নিয়ে ধরিয়ে দিয়ে আরেকজন প্রতিপক্ষকে দেখিয়ে দেখা যায় যে আমি অস্ত্র উদ্ধার করলাম, পরে দেখা যায় ওইটা হলো এক মাস্তানের কাছ থেকে নিয়ে দিছে, টাকার গোলামেরা। আমি যখন দেখি, আমি সরাসরি আমি সরকারি দলের লোক বলতেছি, তো আমার ওখানে আমি ওসিকে বললাই, ওসি এটা কী করে তুমি আর এক মাস্তানের কাছে টাকা নিয়ে তার স্পিড বোট নিয়ে তুমি একটা ধরতে গেলে, নৌকা ধরতে গেলে, বালুর নৌকা, তোমার অধিকার, তোমার পানি তোমার অধিকারই নেই। কুমির যখন ডাঙায় আসতে পারে না, বাঘও তখন পানিতে নামতে পারে না। থানার 10 গজ, থানার ওসি নদীর তীরে 10 গজ উপরে থাকতে, 10 গজ 9 গজের হয়ে যাবে, 10 গজের বাড়িতে থাকতে হবে। ঠিক নৌ পুলিশও ওই পানির ভেতর থাকতে হবে, এখানে আসতে পারে না। কিন্তু থানার ওসি নিয়ে গেলাম মাস্তানের স্পিড বোট নিয়ে গিয়ে, আর একটা বৈধ বালু ব্যবসায়ী যারা, তাদের বালুর নৌকা ধরে তাদেরকে ধরে নিয়ে তার কাছ থেকে অস্ত্র নিয়ে গ্রেপ্তার দেখায় ফার্স্ট পদক পেল পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি। কোন আমলে? এই তো তত্ত্বাবধায়কের ইন্টারভিউ গভর্নমেন্টের সময়। আমি বললাম এটা কি? আমি ওসি করে, তুমি অস্ত্র ওর কাছ থেকে, ওই মাস্টারের কাছ থেকে অস্ত্র নিয়ে তুমি এই কাজটা কেন করলে? একটা বোবা, একটা অসুস্থ একটা মানুষ, প্রতিবন্ধী, তাকে তুমি কেন আটকালে? যে ওদের আমি কোটি 1 লাখ টাকা দিয়েছি, ওদের আর কিছু ছেড়ে দিই, এখনও সে তার ছাড়া পায়নি। এইরকম তো অনৈতিক তো আছেই। তো নোয়াখালী যে আপনারা যে মাইকিং করে, মাইক তো ধরতে পারেন না পুলিশ, যখন বিএনপি পারেন না, ছাত্রদল তো বোধহয় পারলো না, পুলিশ তো বন্দোবস্ত করতো। এই মাইক কিসের মাইকিং বন্ধ করেছে? তাতে কি প্রমাণ হয়? তাতে প্রমাণ হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় আছে, সেই দায় আছে। কিন্তু এখানে শুনেন, আমার দলের দায় আছে, আমার দলের দায় আছে। শুনেন, নিচে গিয়ে যারা কার্যকরী করবে, তাদের ভিতরে ভেজাল আছে, তো সরকার নিয়ন্ত্রণ তো আছে, সবই নিয়ন্ত্রণ, না দায় তো আমাদের সরকারের। তারপরে ওই রক্ত আমাদের না, আমরা আপনাদেরকে নির্বাচিত বলতেছি না, আমরা তো এটা চেষ্টা করতেছি। যেমন নোয়াখালীতে পুলিশ, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই সত্যি যারা করতেছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সরকারে আসি বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ছেড়ে দেবো না তো। আমরা এইগুলি পঙ্খানু ব্যবহার করা হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ওই যারা হয়তো উঁই পোকা পারে না, যখন উপরে তখন খেয়ে ফেলে। কিন্তু আমরা আসবো, একটা বিরতি নিয়ে আসি, এরপরে আমরা শুনবো। দর্শক থাকুন আমাদের সঙ্গেই। নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সাইফ মুস্তাফিজ, যে আলাপটি করছিলাম অনুষ্ঠানের শুরুর দিকে, আমি বলছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে অবস্থা ছিল, ধীরে ধীরে বিশেষ করে 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে দিকে, সেই জায়গায় সরকারের দায়ের কথা বলা হয়। কিন্তু আপনাদের জায়গা থেকে কি মনে হয় কিনা, আপনারাও যে অবস্থানে ছিলেন, আপনাদের বিভিন্ন জায়গায় বক্তব্যে, বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যে, বিশেষ করে শীর্ষস্থানীয় নেতৃত্বের কারো কারো বক্তব্যে কি সেই মেসেজও গেছে কিনা যে সফট আওয়ামী লীগ বলি বা রিফাইন্ড আওয়ামী লীগ বলি, সেরকম এসে রাজনীতির মাঠ দখল করা বা রাজনীতিতে পুনর্বাসিত হওয়া যেটি বলা হয়, সেই দায় কি আপনাদেরও কিছুটা আছে? না, আমাদের সেই দায় নেই। বরঞ্চ আমরা ইন্টারিম গভর্নমেন্টের টাইম থেকে শুরু করে আওয়ামী লীগের ব্যাপারে সর্বোচ্চ আমরাই কঠোর অবস্থান নিয়েছি। আওয়ামী লীগের এই যে কার্যক্রম নিষিদ্ধকরণ থেকে শুরু করে এই আন্দোলন থেকে বলেন, প্রত্যেকটা ইস্যুতে আমরাই মুভ করেছি। বরঞ্চ আমরা দেখেছি বিএনপি প্রত্যেকটা জায়গায় মানে ধরি মাছ না ছুঁই পানি এরকম একটা অবস্থান নিয়ে একটা সেফ সাইড রাখার চেষ্টা করেছে। কারণ ইলেকশনে হচ্ছে তার ধারণা যে একটা বড় ভোট ব্যাংক আওয়ামী লীগের আছে এবং সেটা তাদের পেতে হবে। তো এরকম একটা সেফ সাইড নিয়ে তারা সেই সময়টাও ছিল। এবং নির্বাচনের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে আবার আস্থায় আনার জন্য তাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী যারা দেশে অবস্থান করছে তাদেরকে নানাভাবে আবার পুনর্বাসন করা হচ্ছে। আমাদের যে জায়গাটাতে কথা এসছে সেখানে ইসলামের কথা আসছে। আমাদের দলের আহ্বায়ক যিনি বলেছিলেন, সেটা বলেছিলেন যে যারা আসলে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সাথে জড়িত নয়, কোনো অপরাধের সাথে জড়িত নয়, ধরেন যে আওয়ামী লীগকে আওয়ামী মনা ছিলেন, ভোট দিয়েছেন, তাদেরকে তো আপনি আসলে সেভাবে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে পারবেন না, যেহেতু সে অপরাধের মধ্যে ছিল না। তো তাদের ক্ষেত্রে বলেছে যে আমাদের যখন দলে নতুন নতুন লোক যুক্ত হচ্ছে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা ওয়েলকামের কথা বলেছি।
কিন্তু একদম যারা যে কোনো কমিটিতে ছিল, বিন্দুমাত্র তার যোগসূত্র ছিল, কাউকে এনসিপি ছাড় দেওয়ার কথা কখনো বলেনি। মানে এটা আমাদের আদর্শের জায়গা থেকে হতেই পারে না। মানে আওয়ামী লীগের সাথে আমাদের ভাইদের রক্ত লেগে আছে, তো তাদের সাথে কোনো রকম আপোষ আমাদের দলে নেয়া এবং রাজনৈতিক ওই সুবিধা চিন্তা করে আমরা আমাদের রাজনীতিটা কখনোই করিনি, সামনের দিনেও ইনশাল্লাহ আমরা করব না। ওকে, অনেক ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, যে বিষয়টি বলা হচ্ছে যে সরকার ভোটের রাজনীতির কারণে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় প্রশ্রয় দিচ্ছে, এবং যেটি জনাব সাইফ মোস্তাফিজও বলছিলেন যে এই পর্যন্ত যে কার্যক্রম দেখা গেছে সেটি সরকারের আশ্রয় প্রশ্রয় এবং দুর্বলতা যেটিকেই আপনি দেখেন সে কারণেই এটি হচ্ছে, এবং সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, সেটি তো আরও ডেটোরিয়েট করবে, সেই আশঙ্কাই করছে যদি এরকম হতেই থাকে। আমার খুব পরিষ্কার বক্তব্য, বিএনপির কোনো আওয়ামী লীগের লোককে জয়েন করানোর বা যোগদান করানোর কোনো প্রয়োজন নেই। যদি 2007 সালে নির্বাচনটা হতো, 7ই জানুয়ারি নির্বাচনটা হলো, তখন বিএনপির জোর 260% আসন পেত, কিন্তু আওয়ামী লীগ শুধু ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকার নির্বাচন করত, যে কারণে আওয়ামী লীগ নির্বাচনটা দেয়নি। এইবার যে নির্বাচনটা হলো, বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফররা যদি দাঁড়িপাল্লা ভোট না দিত, দাঁড়িপাল্লা কয়টা আসন পেত? 15, 16 দাঁড়িপাল্লা। তাদের জন্য বিএনপির বিশ্বাসঘাতকরা, আমি তো আমার ওখানে দেখলাম বিএনপির বিশ্বাসঘাতকরা দাঁড়িপাল্লার কাছ থেকে টাকা খেয়ে তারা ভোট দিল। স্বতন্ত্র প্রার্থী ছিল, তার জামানত বাজেয়াপ্ত হলো, এবং সে 17 বছর তার জেল, 15-20টা মামলা, বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পা দেয়নি, সে সেখানে অনার্স পাস সার্টিফিকেট দিয়েছে, এবং তার নির্বাচন কমিটি পাবনা যখন স্কুটিনি হলো তার বাদ পড়ে গেছিল তার এই সমস্ত, এবং ওই যে 1% লাগে স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে, সে জমা দিয়েছিল। 10 জনকে জিজ্ঞাসা করে 6 জনই বলেছে যে নাম স্বাক্ষর করিনি। এই যে অনৈতিক একটা মানুষ, একে না, আমি বলি না, আমি ভিন্ন প্রসঙ্গ না, অনৈতিক তাকে জামাত এখানে তাকে নির্বাচন করার পরিবেশ তৈরি করে দিল। পরে বলি আমরা আজকের আলোচনা এটাই তো, জামাত কি আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে? অবশ্যই। কিভাবে? আমার ওখানে জামাত, আওয়ামী লীগ ছাড়া জামাতের ভোট কোথায়? জামাতের ওখানে সব কথা বলছেন, উনি সম্ভবত বিএনপির ছিলেন। হ্যাঁ, আপনি যার কথা বলছেন আমার মাস্তান তো বিএনপি, কিন্তু সে তো তার জামানত বাজেয়াপ্ত হচ্ছে, তার ভোটটা জামাতে দিয়েছে তো। এবং আমার বিশ্বাসঘাতকতা করলো তো বিএনপি। হ্যাঁ, মানে বিশ্বাসঘাতকতার জায়গাটা তো তৈরি বিএনপি করেছে তো। এবং জামাত তো আর আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে না কেন? জামাতে ভোট করে দিল আওয়ামী লীগ। আমার ওখানে পুরো আওয়ামী লীগের সেক্রেটারি, পুরো মেয়র, ও হলো ওখানকে যে আমার সাথে জামাতের যে প্রার্থী আবেদন, তার আপন ভাইরা, তার গাড়ি 5 তারিখ বাদে তার ওখানে একদম টোটাল তারা ভোট করলো জামাতের। প্রশ্রয় দেওয়া মানে ওর ভোট আছে, জামাতের ভোট আছে, জামাত খুব ভোটের 60-65 হাজার ভোট আছে। এই যে ভোট 1,37,000 ভোট পেল, 36,000 ভোট কোথায় ভোট পেলো? ওদের ভোট কোথায়? আওয়ামী লীগ তাদেরকে ভোট দিয়েছে। জামাত তো প্রথমেই বললো আসেন আমাদের দলে যোগদান করেন, কেউ যে তাকে তার চোখ তুলে নেবে বলছে না, বলেছে তো। বিএনপি তার এই কথা বল নাই, আসেন আমার দলে, আসেন আমাদেরকে তার চোখ তুলে নেওয়ার কথা বল নাই। এবং আমি শেষ করি, এবং আমি বলি, এখনো বলি, ভবিষ্যতে যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন, বিএনপি যদি নিজেরা একের অধিক প্রার্থী না দাঁড়ায়, নিজেরা না হারায়, তাহলে আওয়ামী লীগের কোনো ভোট বিএনপি দরকার নাই। বিএনপি এককভাবে অধিকাংশ আসন তারা, এত সমর্থন আছে বিএনপির, এত বিএনপির বিরুদ্ধে অভিযোগ, এত তারেক রহমান বিরুদ্ধে এত অভিযোগ, ম্যাডামের বিরুদ্ধে এত অভিযোগ, জিয়া রহমান এত অভিযোগ, মানুষকে পাত্তা দিয়েছে, দুটার আসন পেয়েছে না। একটু শুনে আসি সাইফ মোস্তাফিজ, আপনারা যে নেতৃত্বে জোট করেছেন, জামায়াতের নেতৃত্বাধীন জোটে আছেন, বলা হচ্ছে যে জামায়াত বিভিন্ন সময়ে প্রশ্রয় দিয়েছে, এবং যেটি বলছেন যে আসেন আমাদের দলে, এরকম কথাবার্তা, আপনি এই ব্যাপারটি কিভাবে দেখছেন? এইটা ধরেন, এটা জামাতের কোন রিপ্রেজেন্টেটিভ থাকলে উত্তর দিতে পারবে, কিন্তু আপনারা যেহেতু তার নেতৃত্বাধীন জোট, সুতরাং আপনাদের তো একটা বক্তব্য থাকতেই পারে সে বিষয়ে। না, এরকম যদি বৃহত্তর দল থেকে বলা হয়ে থাকে তখন তো এক ধরনের প্রশ্রয় পাই না, কি বলে? না, আমি তো আসলে ওইভাবে খুব একটা আমি এরকম দেখিনি, 2-1টা জায়গায় আমি শুনেছি, কিন্তু মোটা দাগে যেভাবে ভাই আসলে দাবি করছেন আমার মনে হয় না সেরকম। বরঞ্চ ওনার কথাই 2 রকম শোনা যাচ্ছে। প্রথমত উনি বলছেন যে তার দলেরই লোকজন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বা বিএনপির যারা ছিলেন কর্মী সমর্থক
তাদের মধ্যে হয়তো বা 2-3 জন দাঁড়িয়ে গেছেন, সেক্ষেত্রে ভোট একটা ভাগাভাগি হয়ে হয়ে গেছে। যাওয়ার জায়গা তৈরি হয়েছে। আবার জামাতের ক্ষেত্রে হয়তো বা যেহেতু জোটে ছিল, 11 দলের সব ভোটই তো যারা এনসিপি কেও পছন্দ করছে তারাও হয়তো ভোট দিচ্ছে, তো সেই জায়গায় হয়তো বা তারা জিতেছে। এখানে আমার মনে হয় না যে আসলে আওয়ামী লীগকে মানে অ্যাটলিস্ট আমাদের জায়গাতে, এনসিপির জায়গা থেকে তো আমরা টার্গেট করে তো করিনি, এবং 11 দলের জোটের যারা ছিলেন, আমাদের শরিক যারা ছিলেন, তারাও সম্ভবত এই কাজটা করেনি। বরঞ্চ আমরা সারা দেশে যেই জায়গাটা দেখেছি যে মানে স্পেশালি ধরেন আমার শাহজাদপুরেও আচ্ছা, যে এই যে গ্রুপটার কথা বলছি যে পোস্টার ছাপাচ্ছে, তাদের তো কমিউনিটি এক টাইপের, তারা হয়তো একটা জায়গায় লুকায় আছে, একটা জায়গায় বসে আছে। তো আমার আসনের যিনি এমপি এম মুহিত, ওনারা ওইভাবে কমিউনিকেশন করছে যে আচ্ছা আমরা তোমাদেরকে সেফটি দেবো, যে তোমরা পোস্টারগুলো ছাপাইতে পারবা, সব ভোট যেন একদিকে আসে। তো বেশিরভাগ জায়গায় তারা সংখ্যাগরিষ্ঠ নিয়ে যেহেতু জিতেছে, বেশিরভাগ জায়গায় ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি এই জায়গাগুলোও আছে এবং এই প্রমাণগুলোও অনেক ক্ষেত্রেই আছে। তো এটা এখন মতপার্থক্য জায়গা থাকতেই পারে, তবে আমার মনে হয় যে যারা আমাদের দর্শক, যারা আমাদের জনগণ, যারা আসলে তৃণমূলের রাজনীতি করে বা দেখে বোঝে, তারা আমার মনে হয় যে এটা আরো সঠিকভাবে জাজ করতে পারবে বা মূল্যায়ন করতে পারবে। জি, জনাব হাবিবুর রহমান হাবিব, যে কথাটি সাইফ মুস্তাফিজ বলছিলেন যে তৃণমূল তো নিঃসন্দেহে যে কোনো দলের জন্যই প্রাণ, বিএনপির জন্য তো বিগত 17 বছরের যে ত্যাগ তিতিক্ষা, সেই জায়গায় তৃণমূলের যে অবদান সেটি তো নিঃসন্দেহে অস্বীকার করা যাবে না। কিন্তু আজকের বাস্তবতায় এসে সাইফ মুস্তাফিজ যেটি বললেন যে পদবি বা বিভিন্ন জায়গায় যা দেখা যাচ্ছে তৃণমূলের, সে অর্থে আপনার কাছে কি মনে হয় আপনার দলের অবস্থান বা আপনার দলের নীতি অনুযায়ী? সাইফ মুস্তাফার উত্তরটা আগে দিয়ে আসি। সেটা হলো এই যে আমি যে দুই রকম কথা বললাম, আমি আমার বিএনপির নেতারা বিশ্বাসঘাতকতা না করলে তাহলে আওয়ামী লীগ জামাতকে ভোট দিয়েও বিএনপিকে হারানোর কথা না, আচ্ছা, এটা বলছে। আর আওয়ামী লীগ জামাতকে যদি ভোট না দেয় তাহলে ভোট আসে কই থেকে? জামাতের ভোট তো গোনা ভোট। আমি এখানে একটু উল্লেখ করছি, তাহলে বিএনপি যেই 200টা প্লাস আসনে জিতলো, তার মানে তাহলে সেখানে কি তাহলে মানে আওয়ামী লীগ তাহলে ভোট দিয়েছে, এই জন্য আমি তো জিতেছে। সেটা বল নাই তো, আমি বলছি যে সেই সমস্ত আসনগুলো বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপি অনেকে বিদ্রোহী প্রার্থী ছিল, তারা তো ভোট দেয়নি। প্রতিটা আসনে কিন্তু ভাই বিদ্রোহী না না, প্রার্থী ছিল। প্রতিটা আসনে 74টা আসন বিদ্রোহী প্রার্থী ছিল। ওই 74-এর ভিতরে অনেকগুলি আমরা হেরে গেছি। তাহলে আমি যদি আমার কোনো বিদ্রোহী প্রার্থী না থাকতো, আওয়ামী লীগ ভোট দিয়েও আমি ঘরে বসে থাকলেও 50-60 ভোট দিত, ধর আওয়ামী লীগ ভোট দিয়ে যেত না ওকে, পাবনা 3 হাসান দাবির 2, সেখানে যদি আমার এক্স এমপি যদি না দাঁড়াতো তাহলে ওখানে ভোট করাই লাগতো না আমাদের, ওখানে তো আমাদের শক্তিশালী ছিল না। যখন আমাদের প্রার্থী হয়ে গেছে তখন আওয়ামী লীগের লোকেরা তাদেরকে ভোট দিত, তাদের ভোট নেই তো। এবং দেখেন আমার কথা দুই রকম সঠিক, এবং আমি প্রমাণ দিয়ে দিই। মানে আওয়ামী লীগ জামাত আওয়ামী লীগের ভোট টানতে পেরেছে আপনার কাছে মনে হয়? আওয়ামী লীগের ভোট তো জামাতের ভোট কোথায়? আমার ঈশ্বরদী, আপনি খেয়াল করবেন, ঈশ্বরদী কলেজ সেন্টার আওয়ামী লীগের ঘাঁটি, ওখানে সেখানে জামাতের সাথে আমার ভোটের ডিফারেন্স অর্ধেকও পাইনি আমি। প্রতিরাজপুর একটা সেন্টার, ওই যে পৌর আওয়ামী লীগের সেক্রেটারি, পৌর মেয়র ছিল যে ওই যার ভাইরা, তার বলল ভাইরা, ওই সেন্টার ওখানে 1700, আমি 400-300, ওখানে তো জামাতের কোনো ভোট নেই, ওখানে তো ভোটটা আওয়ামী লীগ। এবং আরেকটা বড় প্রমাণ, আপনি আটঘরিয়া গেছিলেন, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন, সে হলো পৌর মেয়র, তার ছেলে তানভীর, ও হলো স্বতন্ত্র প্রার্থী হয়ে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান। তার কেন্দ্রে জামাত ভোট পেয়েছে 1100, ওখানে তো জামাতের ভোটই নাই, সব ভোট তো আওয়ামী লীগ। পুরো দীর্ঘদিন ধরে ওখানে বাপ বেটা ওখানে এমপিগিরি করতেছে, বড় মেয়রগিরি করতেছে। সেই ভোটে প্রমাণ হয় যে ওখানে জামাতকে কিভাবে আওয়ামী লীগ ভোট দিয়েছে। এবং আওয়ামী লীগের ধারণা জামাতের কৌশলে আপনারা হেরে যাচ্ছেন? হেরে যাওয়া না, জামাতের অপকৌশল আর আওয়ামী লীগের অপকৌশল দুইটাই এক। আমি যদি মনে করছি ওই যে বাপ বেটা মিলে একই কেন্দ্রে তাদের বাড়ি, তারা জামাতকে ভোট দেওয়ার উদ্দেশ্য হলো এই, তাদের ধারণা ছিল জামাত রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে, আমি জামাতের এমপিকে বলতে পারবো, আমরা বাপ বেটা বলতে পারবো, দেখেন আমার কেন্দ্রে আপনাকে ফাঁস করে দিয়েছি। কিন্তু কিন্তু জাহিদ ভাই বলতেছেন ওই কথাটা, মানে যেটা তারা এক্সপেক্ট করছিল যে জামাতের থেকে আসবে, কিন্তু ডক্টর জাহিদ বলছেন যে আওয়ামী লীগ বলছে না। জাহিদ যেটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা না, উপদেষ্টা বলে জাহিদ যেটা বলেছে সেটা আরো পরে দেখেন আবার কি বলে। তাই এখানে আওয়ামী লীগের ভোট টেনে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে জেতার কোনো প্রয়োজন নাই। বিএনপি যদি বিএনপিকে ভোট দেয় তাহলেই বিএনপি অধিকাংশ প্রার্থী তারা জয়লাভ করবে। এখানে তাদের টানার দরকার আছে, আওয়ামী লীগের টান বলে জামাত, এবং টেনেছেও। জামাত যাদের ভোট আছে নাকি,
এত ভোট আসে জামাতে, এত ভোট আসলো কোথা থেকে? এবং দেখেন আরেকটা প্রমাণ আমি বলি, মানে 68% ভোট হলো হ্যাঁ ভোট, 32% না ভোট। এটা মনে কেউ কোনো খেয়াল করে দেখে নাই। এই 68% ভিতরে 51% হ্যাঁ ভোট হলো বিএনপির। কারণ বিএনপি তারেক রহমান বলছেন একটা করে হ্যাঁ ভোট, একটা করে ধানের ভোট দেন। একটা কর্মী তার বাড়ি যায় না যারা বিএনপিকে, দীর্ঘ কথা বাদ দেন, যারা বিএনপিকে ভোট দিয়েছে। জামাতকে যারা ভোট দিয়েছে, আওয়ামী লীগ, তারা ভোট দিতেই এসেছিল না ভোট। আন্দোলনের শক্তিগুলির ভিতরে যারা ছিল তারা কেউ না ভোট দিয়েছে বলে আমি মনে করি না। আমি যখন আমার এলাকার সমস্ত ভোট আমরা হ্যাঁ ভোট দিয়েছি। তাহলে এই যে না ভোট দিয়ে 31-32% আসলো, কোথায় আসলো? আওয়ামী লীগেরা আসছে, ভোট দিয়েছে তাই বললে না ভোট দিয়ে, না ভোট দেওয়ার জন্য তাদের একটা ইনফরমেশন ছিল যে না ভোট দিয়ে টোটাল এটাকে নষ্ট করে দিতাম। ওই পরিমাণ ভোট তারা আসে, 32% ভোট তারা আসছে। সেই সাথে কোনোটা ভোট না দেওয়ার কিছু আছে, যেমন ধরেন কমিউনিস্ট পার্টি, আরও দু একটা পার্টি, তারা আপনার জুলাই সনদের ব্যাপারে তাদের দ্বিমত, তাদের স্বাক্ষর করে নেয়, তারা হাঁও দেয়নি, হয়তো নাও দেয়নি। সেই জন্য আপনি যদি ভোট টোটাল ভোট কাউন্ট করেন, হ্যাঁ ভোট, না ভোট এবং পজিটিভ ভোট একসাথে করে দেখেন গা, এর ভিতরে ভোটের একটা ডিফারেন্স হয়ে গেছে যে হ্যাঁ না মিলায় ওই পরিমাণ হবে না। কারণ প্রশ্ন আর উঠে লাভ নেই, কারণ আপনারা তো আর হ্যাঁ ভোটে সেরকম থাকে না, হয়তো পরবর্তীতে আমরা তো হ্যাঁ ভোটই দিয়েছি। এই জন্য ভোটের যে কার্যক্রম, মানে যে এই শর্ত, সেগুলোতে তো শেষ পর্যন্ত আর হয়তো টাকা যায়নি। না, আমরা তো শর্ত তো সরে আসি না তখন। আমাদের পলিসিটাকে, আমাদের পথে দেশের মানুষকে সুশাসন দেওয়া, দেশের মানুষের পক্ষে কাজ করা, আমাকে সেই জায়গায় থাকতেই হবে। হয়তো যে হ্যাঁ ভোটের বাইরেও যেতে হয়েছে। না না, হ্যাঁ ভোটের বাইরে যাবো কেন? হাবুটের বাইরে যাননি? না, হাবুট, আচ্ছা আমরা কি শুনবো হাবুটের বাইরে আপনি গিয়েছেন কি? হাবুটের বাইরে আমরা যাব না আমি বলতেছি। হাবুটের বাইরে আমরা ধরেন আপাতত ধরেন কিছু কিছু ক্ষেত্রে ধরেন এখন আমরা নতুন ভাবে আমরা কিছু কিছু জিনিস সংশোধন করতেছি না। যেমন ধরেন দুদকের আইন, সেই সংশোধনে আসলে আস্থা রাখা যায় কিনা? অবশ্যই দুদকের আইন নিয়ে আমরা দুদকের আইন, আপনারা মাথা ব্যথার ওষুধ তো মাথা কেটে ফেলছেন। না না, সংশোধন করবে কেন? তার কারণ দুদকের আইনটা যখন বিএনপি করেছিল তখন আপনি 10,000 কোটি টাকা দুর্নীতি করেছেন, 5,000 টাকা ধরা পড়েন নাই, বাইরে আছে। আপনি 10,000 কোটি টাকা দিলেন, পরিশোধ করলেন, আপনি জেল খাটতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট এসে বললো 10,000 টাকা তোমার মামলা হয়েছে, তুমি টাকা দিয়ে দাও, তুমি আবার বাড়িতে ঘুমাও। মানবাধিকার ওই জায়গা থেকে আমরা সরেছি। মানবাধিকার কমিশন, ওগুলো আমরা আইন মন্ত্রণালয়, যে বিচারালয়, আলাদা সচিবালয়, সবই মানে আপনার কথা আইনের শাসন যদি থাকে। আমি একটু শুনবো আপনার কাছে আরো বিস্তারিত, সাইফ মুস্তাফিজের কাছেও শুনবো, বা হাবিব ভাইয়ের যে ব্যাখ্যা এটার ব্যাপারে উনি কতটা কনভিন্স। আমি একটু একটা বিরতি নিয়ে আসি, আশা করি দর্শক আপনারা সেই পর্যন্ত থাকবেন। ফিরছি এক্ষুনি। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সাইফ মুস্তাফিজ, বিরতির আগে আলাপ হচ্ছিল এই হাবটের ব্যাপারে বিএনপির অবস্থান নিয়ে। আপনার কাছে একটু শুনবো, যেহেতু এই প্রসঙ্গটি চলেই আসলো, আপনি কি কনভিন্সড কিনা? বলছে যে ধীরে ধীরে সংস্কার, সংশোধন হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এ যাবৎ বিএনপির যা পদক্ষেপ, তা থেকে আস্থা রাখা যায়? আপনার কাছে কি মনে হয়? না, কোনোভাবে আস্থা রাখা যায় না। আমি আস্থা রাখতে চাইও না তাদের প্রতি। এবং দেখেন ভাইয়ের এটা কি ইটস টু আর্লি টু সে দিস কমেন্ট, কারণ এত আগেই আপনি আস্থা হারিয়ে ফেলছেন। তারা আস্থা হারানোর মতো সব কাজ করে ফেলেছে, এখন আমি কি দিয়ে আস্থা রাখবো? আচ্ছা, ও না কিছু একটা হবে, জাদু হবে। বিএনপির দ্বারা ওরকম কোনো ম্যাজিক ট্যাজিক হয় না। বিএনপির সেই ক্ষমতা বা গাটস কখনো ছিল না, মানে যেটা আমি আসলে দেখিনি কখনো। তো যেটা বললাম যে ভাই কিন্তু অনেক মানে সেলফ কন্ট্রাক্টরি বক্তব্য দিচ্ছেন, যে একবার বলতেছে যে তারা ভেবেছিল যে জামাত শিবিরকে তারা ভোট দিলে বা ধরেন এই 11 দলীয় ঐক্যজোটকে ভোট দিলে তারা সেই সুবিধাটা পাবে, তাদেরকে পুনর্বাসন করার স্টেটমেন্ট বা আওয়ামী লীগকে আস্তে আস্তে প্রাসঙ্গিক করার যে জায়গাটা তৈরি করে, সেটা হয়তো বা আমরা সে মঞ্চটা প্রস্তুত করে দিব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরই গুরুত্বপূর্ণ সব নেতারা, উপদেষ্টারা, মন্ত্রীরা বলছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে বা ভোটের অংশগ্রহণ করতে পারবেন। সো আমি জানি না, আবার হয়তো তাদের নিজের কথাগুলো শোনা উচিত। আর এই যে আরেকটা কথা, যে এই যে বলতেছেন যে কি গণভোটের, হ্যাঁ ভোটের অবস্থানেই আছে, অথবা বেশিরভাগ নাকি বিএনপি ভোট দিয়েছে। দেখেন ভোটের আগেও কিন্তু অনেকগুলো জরিপ হয়েছে। আমি এই চিন্তাটার সাথে আমি একমত কখনোই পোষণ করি না যে বিএনপির ভোট, জামাতের ভোট, আওয়ামী লীগের ভোট হয়তোবা 5 থেকে 10% এরকম থাকে স্ট্রিক্ট, যে পারিবারিক একটা আদর্শের জায়গা থেকে না আমি সবসময় বিএনপিতে ভোট দিব, মানে ভোট দিব, এটা পারিবারিক ফ্লোটিং আপনি বলছেন। হ্যাঁ, বেশিরভাগটা কিন্তু ফ্লোটিং,
আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে প্রায় 60-70% মানুষ ডিসিশন নিতে পারছিল না ইভেন ইলেকশনের 1 মাস আগেও যে তারা কাকে ভোট দিবে। সো আমি মনে করি যে একটা বড় অংশ আসলে ফ্লোটিং ভোটার থাকে। এই 5-10% হয়তো বা একটা পারিবারিক জায়গা থাকতে পারে। আমার পারিবারিকভাবে ধরেন যে আমার ফ্যামিলির জায়গা থেকে তারা হয়তো বা বিএনপিকে একটা আদর্শ জায়গা চিন্তা করতো, কিন্তু আমি তো সেটা ধারণ করি না। সো আমার মতো যারা তরুণরা আছে এই বিএনপির এই মানে যেই রকম তারা বলে তারা আসলে কখনোই রাখে না। ভাইয়ের সাথে আমার এর আগে অনেকবার বিতর্ক হয়েছে। তিনি তখন বলতেন যে আমরা যেটা কমিটমেন্ট দিচ্ছি এটা হবেই, আমরা যে বলছি যে সংস্কার হবে বা ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছিল এগুলো হবে। আমি বারবার বলতাম যে দেখেন 90s এর পরে যে আপনাদের কমিটমেন্ট জনগণের প্রতি ছিল যে 3 জোটের রূপরেখার যে কমিটমেন্ট সেটা কিন্তু আপনারা বাস্তবায়ন করতে পারেন নাই, এবং আমি আপনাদের এইবারও বিশ্বাস করতে চাই না বা পারবো না। এটা আগে বলছি, আপনি এখন বললেন না যে টু আর্লি টু সে, বাট আমার মনে হয় যে আমি তখনও বলছি যেটা আমি বিশ্বাস করতে পারি না। এবং দেখেন উনি কিন্তু জাস্ট একটু ঘুরাই টুরাই একটু বলছেন না এটা কিন্তু এইভাবে, ওইটা কিন্তু এরকম করে করছি। কিন্তু মানব অধিকার কমিশনের এই একদম সলভ একটা ইস্যু, তারপরে গুম অধিকার অধ্যাদেশ যেই অধ্যাদেশ তো বিএনপি সবচেয়ে বেশি হয়েছে। হ্যাঁ, মানে এটাই তো সবথেকে অবাক ব্যাপার যে তারা সবথেকে বেশি সাফার করছে, তারা করবে না। তো এই অধ্যাদেশগুলো তার বাতিল করে দিচ্ছে। আচ্ছা ধরে নিলাম যে তাদের হচ্ছে সংস্কারের যে রূপরেখার জায়গাগুলো ছিল অনেকগুলোতে তারা দ্বিমত, তাদের যে নিজেদের 31 দফার যে কমিটমেন্ট ছিল সেটারই 5-6টা দফা আমি বলে দিতে পারবো যে তারা অলরেডি ব্রেক করে ফেলছে। তো তারা আসলে কোন জায়গাটায় রাজনীতি করছে আমি এটা সে ক্লিয়ার না। তারা নিজেদের 31 দফার রাজনীতিও করছে না। এই এত রক্তক্ষয়ী একটা সময়ের পরে যে ঐক্যমত্য কমিশনে তারা সারাদিন বসে একটা রূপরেখাতে একমত হলো এবং বারবার বলছে না এটা আমাদের একটা বড় অর্জনের জায়গা, সেটাতেও তারা রাখছে না। হ্যাঁ ভোট তো পুরো গায়েব করে ফেলেছে, গণভোটের রায়ের জায়গাটা আর কি যেটা বলছে সেটা গায়েব করে ফেলেছে, এবং যে অধ্যাদেশগুলো ছিল সেগুলোও তারা একদম নাই করে ফেলছে। আবার তারা আলাদা করে গুমের সংজ্ঞা দিচ্ছে, বর্ডার কিলিং এর সংজ্ঞা দিচ্ছে, এবং পুরো অ্যাবসার্ড। মানে এই কথাগুলো আসলে তারা নিজেরা কি নিজে শোনে কিনা এটা আমার একটা প্রশ্ন, যে আমি তাদেরকে অনুরোধ করব স্পেশালি যারা বিএনপির সিনিয়র লিডারশিপ আছে, সালাউদ্দিন আহমেদের মতো যারা লিডার আছে, যারা যখন তখন যে কোনো বক্তব্য দিয়ে দিচ্ছে। আজকে দেখেন সংসদে তিনি খুবই চতুর একটা লোক, আরো খারাপ কোনো ভাষা প্রয়োগ করা গেলে আমি হয়তো করতাম, কিন্তু আমি তাকে সিনিয়র জায়গা থেকে আমি তাকে সম্মান করে বলছি। কিন্তু দেখেন ইস্যুটা কোন দিকে, মানে ইসলামী ব্যাংকের জায়গাটা, মানে এটা কেন তার বক্তব্য দেওয়ার আসলে আমি মনে করি সে নিজের টিআইবির যে রিপোর্ট বের হলো সেখানে এই গত 2 মাসে 605টা খুন হয়েছে, 218টা সম্ভবত চুরি ডাকাতি, এবং মানে ফিরিস্তি শেষ করা যাচ্ছে না, যেটা সংবাদ মাধ্যমগুলো থেকে নিয়ে এই রিপোর্টটা টিআইবি করেছে। তার নিজের দায়িত্ব সে ঠিকঠাকভাবে পালন করছে না, সে আসতেছে ইসলামী ব্যাংকের সাফাই গাইতে, কাকে সে নিজেরা বসাইছে, কোন এসালামকে আবার ব্যাংক হাতে তুলে দিচ্ছে, সেগুলো নিয়ে সে বিভিন্ন রকম ন্যারেটিভ দিচ্ছে। এখানে সে এসে প্রথমে মানে সে সুন্দর কথা বলে, তো খুব স্মার্টলি সে ইসলামের একটা সংজ্ঞান করলো যে মির্জা ফখরুল ইসলাম মানে ইসলাম সেটা যেরকম ইসলাম না, জামাত ইসলাম যেরকম ইসলাম না, এই ইসলামী ব্যাংক সেরকম ইসলাম না। তো একটা অন্য আরেকটা বিতর্কের দিকে সে দিচ্ছে। কিন্তু এইদিকে যে 7 দিনে তাদের একটা মানে যে লোককে তারা বসিয়েছেন সে লোক তো আওয়ামী লীগ আমলেও ছিল, আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ছিল, তার স্ত্রীকে দিয়ে সে ঋণ তুলে সেটা ঋণ খেলাপি পর্যন্ত হয়েছে, নানা রকম অপরাধে তারা কিন্তু জড়িত ছিল। সেই লোককে যখন বসাচ্ছে তো এই 7 দিনে 4,240 কোটি টাকা হচ্ছে গ্রাহকরা তুলে নিছে। একটা ব্যাংকের মানে মেইন ইস্যুটা তো কিন্তু মানে তার ক্লায়েন্ট বা যারা হচ্ছে গ্রাহক তাদের স্যাটিসফাই করতে পারছে কিনা ব্যাংক। তো সেই জায়গায় যখন আস্থাহীনতার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, বিএনপির কি আর কোনো লোক ছিল না? ধরে নিলাম ইসলামী ব্যাংকে যারা বসাইছে তারা হয়তো বা জামাত শিবিরের এদের লোকজন, ঠিক আছে ফাইন, কিন্তু আপনি এমন একজনকে বসান যে হচ্ছে সর্বজন গৃহীত একটা জায়গা থাকবে, আপনাদের এরকম একজন ভালো একটা লোককে বসান, আপনি বসাচ্ছেন আওয়ামী লীগের লোকজনকে, এবং যারা হচ্ছে যে পুরো ইসলামী ব্যাংকে লুটপাট করে এসালাম কিভাবে লুটপাট করেছে এটা সবার ইতিহাস জানা, এবং আবার আমরা নতুন করে সেই এসালামের হাতে ব্যাংক তুলে দিচ্ছি। এটার জন্য আমি দেখছি সালাউদ্দিন আহমেদ কঠিনভাবে ফাইট করছে। মানে তার কি এটা দায়িত্ব নাকি? এখানে আমরা অর্থমন্ত্রী আছে, আমাদের বাংলাদেশি ব্যাংকের গভর্নর আছে, যদিও ওই গভর্নরকেও নিয়ে অনেক বিতর্ক আছে, সেও এসালামের সহযোগী। তো মানে সালাউদ্দিন আহমেদের কবলে পুরো মানে বিএনপি সরকার আসলে এখন ফেসে গেছে, এবং এইটার মধ্য দিয়ে বাংলাদেশের নাই কোনো হচ্ছে যে আমাদের নিরাপত্তার জায়গা,
সে এক এক দিন এক একটা ভুলভাল কথাবার্তা বলে, সে এক এক দিন, এই যে আজকে আমি আবার দেখলাম যে সংসদের মাঝে হয়তো বা এই সে খেলা দেখতে সে ছুটে গেছে। তো এই মানে তার তো এটা দায়িত্ব না, তার একটা ছেলেকে সে বসাইছে, তার যোগ্যতা থাকতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু সে তো কখনো কোনো ক্রিয়ার সংগঠক ছিল কিনা, মানে এত ন্যাক্কারজনক ঘটনা। মানে মানে আপনারা চুরি করেন কিন্তু একটা লেভেল থাকবে তো। মানে আমি আওয়ামী লীগকেও তো এইভাবে চুরি করতে দেখিনি। বিসিবি আমি অন্য সবকিছু বাদ দিলাম, এই প্রশাসক যা যা বসাচ্ছে সব আমি সাইড করলাম। আপনি বিসিবির এই নির্বাচনটায় দেখেন যতগুলো আছে, মানে 1-2 জন ক্রিকেটার ছাড়া, তাও তাদের পন্থী, বিএনপি পন্থী, বাকি সব অমুকের চাচা, মানে বিএনপির অমুকের শালা, দুলা ভাই, ভাই, ছোট ভাই, নির্বাচিত তারা, এরা হ্যাঁ নির্বাচিত, এবং তারা কিম জং উনকেও ছাড়াই গেছে। তারা হচ্ছে যে 99% ভোটে, মানে রেশিওতে হচ্ছে যে তামিম ইকবাল জিতে গেছে। মানে তারা ইভেন আওয়ামী লীগের যেই ভোট ডাকাতি ছিল তাদেরকে তারা ছাড়াই যেতে পারছে, এবং তারাই সেই সুযোগ্য সন্তান, আমির খসরু মাহমুদের সন্তান, এই যে আমাদের কি বলে সালাউদ্দিন আহমেদের সন্তান, মির্জা আব্বাস সাহেবের সন্তান। এই সুযোগ্য পুত্রগুলো তারা কোথায় ছিল এতদিন? তারা কোন ক্রিকেট খেলাধুলাতে ব্যস্ত ছিল? তারা বাংলাদেশের কোন ক্রিকেট বা কোন ক্রীড়া উদ্যোক্তা হিসেবে কাজ করছে আমি জানি না। বিএনপির এই তৃণমূলের যারা ওই সারাদিন হচ্ছে যে তারেক রহমানের গাড়ির পেছনে পেছনে ছোটে, এদের জন্য আমার মায়া হয় যে এরা আসলে কি করতেছে। মানে একদিকে এদের এই বিদেশ থেকে সেফে রাখা ছেলেদের এনে এনে বিভিন্ন জায়গা দখল করতেছে, মানে আমি ধরেন কথাগুলো গুছায়ও বলতে পারছি না। মানে এত ম্যাসাকার তারা এই 3 মাসে করে ফেলছে, আর আপনি আমাকে বলছেন যে টু আর্লি টু সে যে তাদের প্রতি কিভাবে আস্থা রাখবে। মানে অনেক বেশি হয়ে গেছে আপনার কাছে মনে হয় যে। এনিওয়ে, জি জনাব হাবিবুর রহমান হাবিব, আমি কি প্রশ্ন করব? না, প্রশ্ন করতে হবে, আমি যথেষ্ট আছে তো। জি, সে যে বলতে বিএনপির আস্থা রাখা যায় না। আরে বিএনপি যে এখনো বলছেন, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। আর যারা জুলাই সনদকে অস্বীকার করলো, প্রতারণা করলো, 100% জুলাই সনদ স্বাক্ষরের জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব ছিল কারা? এনসিপি। জুলাই সনদ স্বাক্ষরের আগের দিন এনসিপি এবং জামাত বললো আমরা জুলাই সনদ স্বাক্ষর করবো না। আপনি আইনি ভিত্তি না দিয়ে আমি জুলাই সনদ স্বাক্ষর দেব কি বলি কথা, তাহলে এটা কেন দরকার ছিল? গেল। এবং যখন আইনি ভিত্তি দেওয়া হয়েছে তারপরে ওনার স্বাক্ষর করছে, বললাম না, তারপরে না, আইনি তারা আগের দিন বললো, বললো যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করবো না, জামাত এবং এনসিপি একসাথে। পরের দিন জামাত এনসিপিকে বাদ দিয়ে এসে জুলাই সনদে স্বাক্ষর করলো, এনসিপি চলে গেল কক্সবাজার। তারপরে তারা স্বাক্ষর করে নাই, পরে নির্বাচনের পরে তারা করেছে। তো জামাত তো স্বাক্ষর করেছিল, জামাতের সাথে জোট এনসিপির, তখন জোট ছিল না বোধহয়, নির্বাচন তো করেছে। তো নির্বাচনের সময় জামাত কি একজন মহিলা একটা আসনে নমিশন দিয়েছে? 5% দেওয়ার কথা ছিল না? 100% 100% প্রতারণা করলো, গেল একটা। দ্বিতীয়ত, এখানে পরিষ্কার লেখা আছে জুলাই সনদে যে যারা বিরোধী দলে যাবে তারা ডেপুটি স্পিকার নেবে, আছে তো, ডেপুটি দিয়েছে তারা, সরকার পক্ষে 100% প্রতারণা করলো। যারা 100% প্রতারণা করলো তারা যদি এখন বলে বিএনপিকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস রাখতে পারে না, তাহলে মানুষ হাসবে না কাঁদবে বলেন তো? এবার উদাহরণ দিয়েছে, উদাহরণ দিলে হবে না, তারা তো দুইটা অলরেডি তারা বড় ধরনের দুইটা অঘটন ঘটিয়েছে, মানে প্রতারণা করেছে তারা। এবার আমি কি বললো ডেপুটি স্পিকার, এবার না নেই তো, আচ্ছা আমাকে একটু বলতে শুনুন। আচ্ছা ডেপুটি স্পিকার ব্যাপারটা একটু শুনে আসি, তারপরে না দেখেন একদম ছোট করে বলবেন, শেষের দিকে আছে। ব্যাপারটা হয়েছে যে আমরা আমাদের এই জুলাই সনদে যখন কোনো আইনি ভিত্তি দিচ্ছেন, আমি এটা সিগনেচার করে এই আনন্দ উৎসব আমি কেন করব, তাই না? এখানে জামাত কি করলো, তারা কি করলো, এটা তো আমার দেখার বিষয় না। আমি বাংলাদেশের মানুষের ম্যান্ডেটের জন্য আমি কাজ করছি। এখন জুলাই সনদের আপনারা হ্যাঁ ভোটের জন্য যে ওত নেয় সেটা নিলেন না, আপনারা এসে আমাকে বলছেন যে বাবা এই যে একটা ললিপপ নাও, বাকিটা আমরা দেখবো। তা আমরা কি ললিপপ খাওয়ার জন্য? তো আমরা তো মানে আপনারা হয়তো বা এই ক্ষমতায় খুব আনন্দ পান যে এই যে তোমাকে ভোটে আসছো, তোমাকে একটা প্রশাসক বানাই দিলাম, তোমাকে আমি এইটা বানাই দিলাম, তোমাকে আমি বিসিবির এটা বানাই দিলাম। আমরা এই রাজনীতি করার জন্য আসিনি যে আপনি আমাকে একটা ডেপুটি স্পিকার দিলেন, আপনি আমাকে অমুক জায়গায় প্রশাসক দিলেন, আপনি আমার ওই জুলাই সনদের চার্টার অনুযায়ী 3টা জিনিস আমাকে উপহার দিচ্ছেন আর বাকি জিনিস পালন করতেছেন না। যেই জায়গাটা আমার মানুষের ম্যান্ডেটের জন্য আমি লড়াই করছি, যেই জন্য তাদের অধিকারের জন্য লড়াই করছি, সেটা আমি করতে না পেরে আপনি আমাকে সাময়িক 2-3টা সুবিধা দিয়ে বলতেছেন যে আমরা জি জি না হাই ভাই, বক্তব্য একেবারে স্পষ্ট করে বলছেন যে আমাদের ব্যক্তিগত স্বার্থের চেয়ে জনগণের স্বার্থটাই বড়। জনগণের স্বার্থে তারা বলে দেয়, জনগণের স্বার্থ বলতে জনগণ তাদেরকে আগামী দিনে জনগণ তাদেরকে সমর্থন দিয়ে প্রমাণ করে দেবে, তার আগ পর্যন্ত প্রমাণ করার সুযোগ নেই।
এখন পর্যন্ত বিএনপির পক্ষে সমর্থন দিয়েছে, সেটা আমি ধরে নিতে হবে। তাহলে নির্বাচনে নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও দিতে পারতো, পরে নাই ডেপুটি, ওইটাও তো করেন নাই। জি। এবার আপনি আসেন, সে যেটা বললো, উনি তখন বললেন সালাউদ্দিন সাহেবের কথা, তার ছেলেকে বেশি মেম্বার করা, ক্রিকেট মেম্বার করা আমির হোসেন মাহমুদ চৌধুরীর করা হয়েছে, মির্জা আব্বাস সাহেবের ছেলেকে করা হয়েছে। হ্যাঁ, তো এইটা তো বলতেছেন না যে সালাউদ্দিনকে নিয়ে ভারতে নিয়ে যায় শিলংয়ে ফেলে দেওয়া হলো, তার সন্তান তো সে। এই জন্য সে বিসিবিতে না না একটা ইয়া পেয়ে যাবে। না না, এইটা এইগুলি কমিটির লোকজন তো খেলার কথা না, এটা ম্যানেজমেন্টটা কিভাবে করে সেইটা। প্লেয়ার আর কমিটি আলাদা জিনিস, এই জিনিসটা তারা বুঝবে না, তাদের সাথে আমি কি কথা বলবো না, আপনি বলেন তো। সে আব্বাস ভাইয়ের ছেলে, আমি দিলাম এই ম্যানেজমেন্ট। ভাই দেখেন, আপনি আমার সিনিয়র, আমি আপনাকে একটা কথা বলি, এই ম্যানেজমেন্ট রিলেটেড যারা ক্লাব ক্রিকেটের সাথে জড়িত, এনারা তো কোনো ক্লাব ক্রিকেটের সাথে জড়িত ছিল না, আবাহনী, মোহামেডান, এরকম কোনো সংগঠনের সাথে তারা জড়িত ছিল না। আমার কাজটা কি সামনের দিকে, আমার এটা চলে কিভাবে সেটা দেখতে হবে। আমির হোসেন মাহমুদের ছেলে দেওয়া হয়েছে আমার দেশে, কি বলবো না কেন, আপনারা প্রত্যেকটা মানে দিনে দুপুরে ডাকাতি করছেন, এগুলা করে আবার বলতেছেন যে দেখেন আপনার টাকাটা থাকে কি। ইসলামিক চেয়ারম্যানের কথা বলছেন উনি, ডাকাতি হবে কেন আমি বলি, ইসলামিক আমি যেটা বলবো, আমারটা যেটা সে আমি বলবো। জি। এখন কথা হলো যে সে যে কথাটা বলতে চাচ্ছে আর কি, যে আমরা এই যাবৎকাল কি দেখেছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, বড় বড় জ্ঞানী গুণী ব্যাংকার, তাদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, সালেহ আহমেদ থেকে শুরু করে আতিউর রহমান পর্যন্ত। কি হয়েছে এই 15.5 বছর? কি হয়েছে? লুটপাট, চুরি, দাড়ি, অর্থনীতি শেষ করে দেওয়া হয়েছে। না, বাংলাদেশ ব্যাংক এই জন্য একটা সোয়েটার যে সালামের সাথে পার্টনারশিপে আছে তাকে আমি বসাই দিই। কি ধরনের রাজনীতি সামনের দিকে আমার অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়ালো, আমি দিলাম একজনকে বসাই দিলাম, সে অনেক শিক্ষিত, সে ব্যাংক ম্যানেজমেন্ট সে বুঝবে না। সালাউদ্দিন সাহেবের সময় তো আর ব্যাংকের অবস্থা খারাপ ছিল এরকম না। আওয়ামী লীগের পুরো আমলটা কি গেছে? আওয়ামী লীগের সময় তো ডক্টর সালাউদ্দিন ছিল না। না না, সালাউদ্দিন ছিল আপনাদের সময়। না না, আমি বলছি যে ইয়ে ছিল না, আতিউর রহমান ছিল না। আতিউর রহমান ছিল, হ্যাঁ, তো সেটাই বলতেছি, আতিউর রহমান যেটা ছিল আর কি। আতিউর রহমান ছিল, আরো আওয়ামী লীগের সময় অনেকে আসে না, তার শিক্ষিত লোক ছিল না। আওয়ামী লীগের 15 বছর এক আতিউর রহমান ছিল না, আরো যারা ছিল তারা তো শিক্ষিত লোক ছিল। শিক্ষিত লোকগুলিকে আব্দুর রউফ সাহেব ছিল, তাহলে কি তারা তারা কি দেশের অর্থনীতিকে ঠিক করতে পেরেছিল? চুরি চামারি, এই জন্য সব বিএনপি দলের লোকজনকে বসাইতে হবে। খালি কথার ভিতরে কথা বলে তো হবে না, এইটাই তো একটা অরাজনৈতিক কথা। এখন কথা হলো যে বিএনপি দলের লোকজন না, আমার কথা হলো চেয়ারম্যানের কথা উনি বলেছেন। বাংলাদেশ আমি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ব্যাপারে আমি ভালো জানি না, যেটা জানি না সেটা আমি বলি না, যতক্ষণ আমি না জানবো তখন সেটা বলবো না। ওকে, তার আগের পরিচয় আমি জানি না, বর্তমান পরিচয় জানি না, আগে ছিল তাও আমি জানি না। তবে যেটুকু শুনেছি, সে ব্যাংক ঋণ খেলাপি না, ডাইরেক্টর ছিল, ঋণ খেলাপি না, তার ওয়াইফের নামে একটা ঋণ নেওয়া হয়েছিল, সেইটা খেলাপি, সে নিজে ঋণ খেলাপি না। আচ্ছা, আর সে বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর ছিল। আমি বললাম তো, এখন কথা হলো যে তার বউ ঋণ খেলাপি ছিল। আচ্ছা, এখন এটা তো তার ঘাড়ের উপর চাপানো যাবে না। এখন আমার অর্থ তার মাধ্যমে সে ঋণটা পেয়েছিল। সামনের দিকে আমরা কিভাবে দেশটা আমরা চালাই, অর্থনীতি আমরা সচল করতে না পারি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী যে তাকে নিয়ে এসে বসাই দিলাম, আমার অর্থনীতি ধ্বংস হয়ে গেল, আমাকে জনগণ ক্ষমা করবে? এবং দেখেন, আইন করে সব কিছু হয় না। আওয়ামী লীগ আইন করেছিল না, আর এদেশে কোনোদিন অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। আমরা কি 1.5 বছর চলে নাই, অনির্বাচিত আসেনি, এসেছে, প্রয়োজনে এসেছে। তো আইন যতই আমি করি বাস্তবায়ন না হয়, এই যে দেশে আইন নেই, ধর্ষণের শাস্তি আছে না, হত্যার শাস্তি আছে না, এই যে আইন 7 খুনের আসামি আজ পর্যন্ত তাদের ফাঁসি দেওয়া হয়নি। ওই যে সাইদ, কর্নেল সাইদ করছে না, তারা সরকার র্যাব তারা খুন করে টাকার বিনিময় তাদের ফাঁসি রায় হয়েছে, এখন কার্যকরী হয়নি। এই যে যত ধর্ষণের শিকার হয়েছে, অনেকের মামলার রায় হয়ে আছে, আমার এই জিনিসগুলি বাস্তবায়ন করার মধ্য দিয়েই প্রমাণ করতে হবে সরকার, যে সরকার দেশটা ভালো চালালো কি চাল না, অর্থিক ধ্বংস করলো না অর্থিক সমৃদ্ধি আরো সময় না আসে, সমৃদ্ধ না আসে, এবং ওনাদের যে কথার সারমর্ম সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক সব বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে সব দলীয় লোক বসাইতে হবে। কারণ আমি একটু বলিনি, দলীয় লোক বসাইতে হবে। তারপরে ধরে যে পুলিশে কয়েকদিন আগে আমরা দেখলাম যে ঢাকা রেঞ্জের যে ডিআইজি বক্তব্য দিলেন,
সে সম্ভবত আরো তার পদোন্নতি হয়েছে, কারণ সে 20 মিনিটের মধ্যে 17 মিনিট ধরে সে তার ছাত্র দলের বা যে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা তারেক জিয়ার আদর্শে কিভাবে বিশ্বাসী সেই বক্তব্যগুলো দিয়েছে, এই জন্য সে পুরস্কার স্বরূপ পেয়েছে। আবার সেখানে এরকম সেলফ কন্ট্রাডিক্টরি বক্তব্য তারেক রহমানের থেকে আমরা শুনতে পেয়েছি যে না আর কখনো দলীয়করণ করা হবে না। আবার মানে ভাইরা কি বলছে সেটা তারা আসলে নিজেরা বুঝতেছে না। একবার বলতেছে যে না, তারা 17 বছর ধরে এটাই বলছে যে আমরা বৈষম্যের শিকার, প্রত্যেকটা জায়গায় দলীয়করণ হচ্ছে, প্রত্যেকটা লোক বসন হচ্ছে। আবার তারা 3 মাসের মধ্যে তারা হচ্ছে যে সেম কাজ করে ফেলতেছে এবং এতটা মানে নির্লজ্জের মতোই কাজগুলো করতেছে যেটা তারা লজ্জাও পাচ্ছে না। বলতেছে যে না সালাউদ্দিন যেহেতু গুম ছিল তার ছেলে এটা পাবে না, মির্জা আব্বাস যেহেতু এটা করছে তাহলে তার ছেলেটা পাবে না। ভাই কিভাবে সে বিসিবির এই জায়গার ডিরেক্টরগুলো পাচ্ছে? যে মানুষগুলো ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে, যারা বিভিন্নভাবে ক্রিয়া সংশ্লিষ্টভাবে কাজ করেছেন তারা পাবে। এই যারা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জায়গা থাকছে, তারা অর্থনীতিবিদ থেকে শুরু করে যারা যোগ্য লোক তাদেরকে নিয়ে আসতে হবে। আপনি কখনো যোগ্য লোকদেরকে সে ক্রাইটেরিয়াতে দিতেই দেননি। আপনারা সবসময় এই দলীয় লোকদের নিয়ে বসাচ্ছেন। এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিলই এই বৈষম্যের বিরুদ্ধে। আপনারা বারবার বলতেছেন যে 1.5 বছরে এটা অগণতান্ত্রিক সরকার, এইটা সেটা। আরে আমরা এই সিচুয়েশন না আসলে আপনারা কখনো তো স্বপ্নই দেখতে পারতেন না। আপনাদের এই 17 বছর ধরে এত দুঃখ কষ্ট, এগুলার কথাবার্তা তো শুনতে হয়েছে। এই সিচুয়েশন না হলে আজকে এরা কথা বলতে ভাই আমি একটু বলি, এরা কোন পর্যায়ের নেতা ছিল? এই যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যারা এই যে এখন আমাদের দেশের নেতা, এরা কি কোন পর্যায়ের কোন দলের কোন নেতা ছিল? কোন পর্যায়ের কোন ইউনিটের প্রেসিডেন্ট ছিল? ধীরে ধীরে তারা নেতা হয়ে এই তো এই যে জুলাই, এই যে সেই কথাই ভাই নিজেদের যে সবথেকে দুর্বলতম দিক, তারা নিজেদের সবচেয়ে লাভবান হয়েছে এনসিপি, সবথেকে ব্যর্থতম দিকটাই তিনি উল্লেখ করলেন। জামাত, দেখেন উনাদের জামাত লাভবান হয়েছে, তারা লাভবান হয়েছে। উনাদের সবথেকে আপনারা লাভবান হননি? উনাদের সবথেকে দুর্বলতম ব্যর্থতম জায়গাটাই আমরা তো অতীতের ক্ষমতা ছিলাম না, অতীতে ছিলেন, কিন্তু তারপরে করতে পারতো না। তাদের ডেফিনেটলি না, আই এম হাইলি এগ্রি উইথ হিম। জি, কিন্তু আমাকে লাভবান তারা। জি, জামাতের অফিসে তালা লাগানো ছিল 16 বছর। আমাদের এই আমরা কোথাও আসার কথা ছিলাম না, তাই না? তাদের আসার কথা ছিল। তা আমরা কিভাবে আসলাম? তারা ব্যর্থ দেখে আমাদের ব্যর্থ না আমরা। একটা তার উত্তর, তার প্রশ্নের ইয়াটা সে নিজেরাই দিয়েছে। এবং তারা ব্যর্থ ছিল, ব্যর্থ থাকবে এবং ভবিষ্যৎ বিতর্ক হয়তো চলতেই থাকবে। তা আমরা চাই দলমতের ঊর্ধ্বে উঠে সবাই জনগণের কাতারে আসবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে রাজনৈতিক নেতৃবৃন্দের সকল কর্মকাণ্ডে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।